নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে ভোট না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন নেতারা। নির্বাচনে ভয় কেন, প্রশ্ন দলটির। 25-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। রোডম্যাপটা দিতে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। মার্কা নয়, সেবককে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বান এনসিপি নেতাদের। সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার পরামর্শ। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস, মৃত্যুদণ্ডের রায় বাতিল, সংঘবদ্ধ অবিচারের অবসান মন্তব্য আইনজীবীর, সন্তোষ প্রকাশ জামায়াতের। নিক্কেই সম্মেলনে যোগ দিতে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগ নিয়ে হবে দ্বিপাক্ষিক আলোচনা। $1 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে দিনভর বিক্ষোভ। আলোচনার আশ্বাসে কাল কর্মসূচি স্থগিত। 7 সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের বৈঠক। এবং মাদক সেবীদের অস্ত্র দেখে ফেলায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সাম্যকে, জানালো পুলিশ। আসামিদের জবানবন্দির সঙ্গে পুলিশের বক্তব্যের মিল না থাকার দাবি পরিবারের। সব দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরও নির্বাচনের রোডম্যাপ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে বলছেন নেতারা। নিবন্ধন না থাকা দলের কথা শুনে নির্বাচন দেরি করলে সরকারকেই খেসারত দিতে হবে বলছেন তারা। ভোট দিতে এত ভয় কেন, এমন প্রশ্ন তুলে সরকারকে নিরপেক্ষ থেকে দ্রুত ভোটের তারিখ দেয়ার আহ্বান বিএনপি নেতাদের। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় যোগ দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, 9.5 মাসে সব খাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। নিবন্ধন না থাকা দলের কথা শুনে নির্বাচন দেরি করলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনাকে বসিয়েছি একটি নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু 9.5 মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে। আপনার ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে। এদিন প্রেস ক্লাবে আরেক আলোচনার সভায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছে। দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবক্রেসি চায় না। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিতভাবে থাকেন এবং থাকতে চান, আপনার আচার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য। এটা ব্ল্যাঙ্ক চেক না, সেই সমর্থন কিন্তু থাকবে। রোডম্যাপটা দিতে এত ভয় কেন? কেউ সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে চায় না, কেউ মবক্রেসি চায় না। আমাদের পক্ষ থেকে এদিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। নির্বাচন পেছাতে ওসিলার সৃষ্টি করা হচ্ছে মন্তব্য করে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করবে বলেও প্রত্যাশা জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে মতের অমিল থাকা মৌলিক বিষয় সংস্কারে সব দলকে একমত হতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা আখতার হোসেন। এদিকে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সহ বিশিষ্টজন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচন ও সংস্কারকে সাংঘর্ষিক করার প্রয়োজন নেই। মতের অমিল থাকলেও মৌলিক বিষয়ে সংস্কারে সব দলকে ঐক্যমত্যে আসতে হবে। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অর্থ নেই। বাংলাদেশে নির্বাচন আবশ্যক এবং সেটা সংস্কার সমেত নির্বাচন। নির্বাচনের সময়সীমা ও দেশের রাজনীতি নিয়ে সেনাবাহিনীকে মন্তব্য না করার আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা বজায় রেখে নির্বাচনে গেলে অতীতের চেয়ে বড় স্বৈরাচার দেশে আবির্ভূত হবে বলেও শঙ্কা জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি। এ মন্তব্য করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। একদিকে আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বান হাসরাত আব্দুল্লাহর। সংগঠনকে চাঙ্গা করে দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান গড়ার মিশনে জাতীয় নাগরিক পার্টি এরই অংশ হিসেবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল সফরে দলের দুই মুখ্য সংগঠক। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটের দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, এনসিপির সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চান বলে জানান তিনি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। যে নির্বাচনের আগে আপনার পকেটে 500-1000 টাকা দিয়ে একটা ভোট চায়, সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে 5 বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়। চট্টগ্রামের চকবাজার এলাকায় গণসংযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ারও আহ্বান জানান তিনি। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। তার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান এনসিপি নেতারা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, নজিরবিহীন বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন জামায়াতের এই নেতা। আজহারের রায়ের মধ্য দিয়ে দুটি রেকর্ড করেছেন বিচার বিভাগ। একটি হচ্ছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে প্রথম খালাস, আরেকটি রিভিউ থেকে আপিলে ফিরে পূর্বের সব রায় বাতিল করা। প্রায় ১৩ বছর ধরে কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম 10 বছর ধরে নির্জন কারাগারে মৃত্যুর প্রহর গুনতে থাকেন জামায়াতের নেতা। কেননা তার আগে বিচার হওয়া জামাত বিএনপির 6 নেতার ফাঁসি কার্যকর হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যায় দৃশ্যপট। প্রশ্নের মুখে পড়ে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার। মঙ্গলবার আজহারের খালাসের রায়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেন দেশের সর্বোচ্চ আদালত। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে ফাঁসি দেয়া হয়েছিল। আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ
অর্থাৎ বিচারের নামে অবিচার। আরও বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শুকরানা নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা। ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলেন, এ রায়ে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং বিচারকে আন্তর্জাতিক মানসম্মত করতে সহযোগিতা করবে। আজকের এই রায়ে বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় 2012 সালের আগস্টে গ্রেফতার করা হয় এটিএম আজহারকে। 2014 সালের 30 ডিসেম্বর জামায়াতের নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ায় সন্তোষ জানিয়েছে জামায়াতে ইসলামী। দুপুরে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে সত্যকে কখনো চেপে রাখা যায় না। এ সময় তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে জামায়াতের শীর্ষ নেতাদের খুন করাই ছিল শেখ হাসিনা সরকারের মূল উদ্দেশ্য। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলনে সন্তোষ জানায় জামাত। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। জামাত আমির অভিযোগ করেন, সীমাহীন জাল জালিয়াতির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের মামলা পরিচালনা করেছিল আওয়ামী লীগ সরকার। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তোলেনি, কারণ তারা জানতো স্বচ্ছ বিচার হলে ফোন করা যাবে না। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ সেবার সুযোগ পেলে প্রতিহিংসার রাজনীতি বিলুপ্ত করার পথে হাঁটবে জামাত। প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাপানে নিক্কেই সম্মেলনে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাত 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। বিকেলে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, সফরে জায়গা জেট্রো এবং জাপানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগ বাড়াতে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি $1 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার জাপান সফরে নিক্কেই সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি জাপানের রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন বিনিয়োগ সংস্থার প্রধানের সঙ্গে হবে বৈঠক। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানালেন, জনশক্তি রফতানি ও দেশের বিনিয়োগ বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে এ সফর। পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার, আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়। ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। আমরা আশা করছি 300-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে। এদিকে সরকারি চাকরিজীবীদের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রজাতন্ত্রের কর্মীরা নিয়ম মানতে বাধ্য থাকবে, এমনটাই আশা সরকারের। যদি আপনার গ্রাইভেন্স থাকে সেটার জন্য আমাদের সচিবরা আছেন, সচিবদের একটা ছোট কমিটিও আছে, তাদেরকে বলতে পারেন এটা। তা আমরা মনে করি যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়মকানুন মেনে চলবেন। জুলাই আহতদের বিষ পান সত্যতা নিয়ে তদন্ত চলছে জানিয়ে ডেপুটি প্রেস সচিব জানান, দীর্ঘ সময় চিকিৎসার কারণে কেউ হতাশা থেকে এমন করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তারা আদৌ বিষ পান করেছেন কিনা এটা খোঁজখবর নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে কেউ যদি চিকিৎসাধীন থাকে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন গ্রো করে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে মানসিকভাবে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া। প্রধান উপদেষ্টার সফরে 300 জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে সেমিনার হবে বলেও জানায় প্রেস উইং। $18 বিলিয়ন আমরা আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়া ও রাজধানীর হাতিরঝিল থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রেড অ্যালার্ট জারি হলেও তারা ধরা ছোঁয়ার বাইরে ছিলেন।
সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে সদা প্রস্তুত সেনাবাহিনী। 90-এর দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যাসহ নিজের অপরাধের জগৎ গড়েছিলেন সুব্রত বাইন। আর মতিঝিল ও গোপীবাগ এলাকায় ত্রাসের অপর নাম ছিল মোল্লা মাসুদ। 2001 সালের 25 ডিসেম্বর প্রকাশিত 23 শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকায়ও ছিল এ দুজনের নাম। এরপর রেড অ্যালার্ট জারি হলেও এরা ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। এক পর্যায়ে পুরস্কারও ঘোষণা করে সরকার। অবশেষে মঙ্গলবার সকালে কুষ্টিয়া এবং রাজধানীর হাতিরঝিল এলাকায় আলাদা অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন, অ্যামুনিশন ও স্যাটেলাইট ফোন সহ সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সহ 4 জনকে আটক করে সেনাবাহিনী। সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। বিকেলে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মাদক সেবীদের অস্ত্র দেখে ফেলায় ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আদালতে দেয়া আসামিদের জবানবন্দির সঙ্গে পুলিশের বক্তব্যের মিল না থাকার দাবি শাম্যর পরিবারের। 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের হোটেলে বন্ধুদের সঙ্গে খাবার খেতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। ফেরার পথে খুন হন ছাত্রদলের এই নেতা। পুলিশ বলছে, সেই রাতে গ্রেপ্তার 3 জনের 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের তথ্য মতে অভিযানে আরও 8 জনকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। লিখিত বক্তব্যে কমিশনার জানান, রহস্য উদ্ঘাটনে শুরু থেকে কাজ করছে পুলিশ। ঘটনার রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেফতার করে। কক্সবাজার, মুন্সিগঞ্জ, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে, আরও 8 জনকে গ্রেফতার করে। ডিবির যুগ্ম কমিশনার জানান, উদ্যানের ট্রেজার গান নিয়ে ঘুরছিল মাদক সেবীরা। এটি দেখে ফেলায় ছুরিকাঘাতে হত্যা করা হয় শাম্যকে। যখন ট্রেজার গানটা শো করলে পরে তাদের কাছে সন্দেহ হয়। সন্দেহ হলে তখন তার ওই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে, তার কাছে যায়। কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায়। এদিকে আদালতে দেয়া আসামিদের জবানবন্দির সঙ্গে পুলিশের বক্তব্যের মিল নেই বলে দাবি শাম্যর পরিবার। 2 জন শাম্যকে হত্যা করে, বাকিরা আশেপাশে নজর রাখছিল। তো তার মানে এগুলো একটা প্রি প্ল্যান্ড ওয়ে আর কি। যদি কোনো মাদক কারবারিকে আমার ভাই চিনে ফেলে, তাকে যদি একটা চড়থাপ্পড় দেয়, তো 2 জন মারামারি করবে, আরও 10 জন এখানে এসে যুক্ত হয় না আর কি মাদক কারবারিরা কখনো। শাম্য হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে দিনভর বিক্ষোভ হয়েছে। পরে 7 সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের বৈঠক হয়। আলোচনার আশ্বাসে কাল কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনরতরা। সচিবালয়ে সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বুধবার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। নতুন এই সংশোধিত অধ্যাদেশ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে বিকেলে 7 সচিবের সমন্বয়ে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে একথা জানান আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এ সময় ভূমি সচিব জানান, আলোচনার বিষয়বস্তু বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে। যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। একটা দীর্ঘ প্রক্রিয়া তো থাকেই, সে প্রক্রিয়া করে সরকার উচ্চ পর্যায়ে যারা মুখপাত্র থাকবেন তখন তারা এই বিষয়ে একটা ঘোষণা দেবে।
এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10:30টার দিকে সচিবালয়ের নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় জারি হওয়া অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংহতি জানায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। যে সমস্ত কর্মকর্তারা প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নাই। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ, মিছিল এবং জমায়েতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি সচিবালয়ে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন কঠোর নিরাপত্তায় নিয়োজিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া দুপুর 1:15টার পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পান সাংবাদিকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। পাঠদান বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। দুদিন ধরে চলছে শিক্ষকদের কর্মবিরতি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যাচ্ছে ঠিকই, তবে পড়ালেখার বদলে তারা মেতে আছে আড্ডা আর খুনসুটিতে। মঙ্গলবার সকাল থেকে বরিশাল, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও দ্বিতীয় দিনের মতো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। বাধ্য হয়ে করছি। শিশুদের কোনো পাঠদান থেকে বিরত রাখা, ক্ষতি করা, এই উদ্দেশ্য আমাদের নেই। যোগ্যতা সম্পূর্ণ হয়েও অনেক কাজ করার পরেও দেখা যায় যে আমাদের গ্রেডটা সেরকম আপগ্রেড হচ্ছে না। এদিকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। নিয়মিত পাঠদানের দাবি জানায় শিক্ষার্থীরাও। আমরা ক্লাসে কোনো শিক্ষক আসছে না, আমরা ক্লাসে বসে আছি, কোনো ক্লাস হচ্ছে না। এখন আমরা ক্লাসে বসে খেলাধুলা করতেছি। ক্লাস হোক রেগুলার, সেটা চাই। বাচ্চারা ক্লাস করে বাসায় যাও, কোনো নতুন কিছু শিখুক। এর আগে একই দাবিতে গত 5 থেকে 15 মে পর্যন্ত 1 ঘন্টা, 16 থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা এবং 21 মে থেকে 25 মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। কিন্তু দাবি মেনে না নেওয়ায় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে 26 মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ, অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন সহ 7 দাবিতে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। শুধু বিদ্যুৎ সচল রাখা ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছেন দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী। 7 দফা দাবিতে বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে আসছিল সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু সরকার কোনো পদক্ষেপ না নেয়ায় মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন তারা। তবে আন্দোলন চলাকালীন বিদ্যুৎ সচল রেখেছেন তারা। বিআরইবির চেয়ারম্যানের পদত্যাগ, অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন সহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান সংকট নিরসনে 7 দফা দাবিতে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা। 7 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বিন্দুমাত্র একটা মানুষও লড়বো না। যদি আমাদের কোনো ভাই অসুস্থ হয়, যদি মারাও যায়, তারপরেও আমরা এখানে তার জানাজা করব। তারপরেও আমরা এই শহীদ মিনার ত্যাগ করবো না আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের বিশ্বাস সরকারের উচ্চ পর্যায়ের যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তারা আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আমাদের এই যৌক্তিক দাবি দেওয়াগুলো মেনে নিবে। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার দাবি জানালেও সরকার কর্ণপাত করছে না। রোদ, বৃষ্টি, ঝড়, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আপনারা আমাদের এই যৌক্তিক কথাগুলো শুনুন। আমরা জানি আপনারা জানেন। আমরা দেখিয়ে দিতে চাই যে মাঠে না গিয়েও, গ্রাহক হয়রানি না করেও, জনভোগান্তি না করে কিভাবে দাবি আদায় করতে হয়। এক অভিন্ন চাকরিবিধি থাকবে, আমরা এই সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। স্বৈরাচার যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। 7 দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পল্লী বিদ্যুতের কর্মীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন দুর্নীতির অভিযোগে এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান 2 ব্যক্তিগত কর্মকর্তার
দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের নির্দেশও দেওয়া হয়েছে। এনসিডিবিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে অনুসন্ধান চলছে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানকে নিয়ে দুদকের আবেদনের প্রেক্ষিতে অভিযোগ ওঠা এই ব্যক্তিরা পালাতে পারেন এমন তথ্যের ভিত্তিতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের জন্য আদেশ দিয়েছেন আদালত। নামে বেনামে শত শত কোটি অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদক ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান চলাকালীন সময়ে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রা রহিতকরণে এবং তাদের জাতীয় পরিচয়পত্র ব্লক করার জন্য আদালতে আবেদন করেছেন। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। তথ্য উপাত্ত পেতে বিএফআইইউতে চিঠি দিয়েছে তারা। অনুসন্ধানের স্বার্থে যেখানে যেখানে যে চিঠি দেওয়া প্রয়োজন ওনারা সেই অনুযায়ী তাদের সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউটের যেখানে যেখানে চিঠি দেয় সেখানে হয়তো ওনারা চিঠি দিচ্ছেন। দুদকের আবেদনে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারাগারে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার 2 ছেলেকে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সময় লাগছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে এসব অর্থ ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে যে কোনো ধরনের সন্দেহজনক লেনদেন ঠেকাতে তৎপর থাকে আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইইউ। তারপরও ঠেকানো যাচ্ছে না এসব লেনদেন। 2023-24 অর্থবছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে 17,345টি, যা আগের অর্থবছরের তুলনায় 22.96% বেশি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক ভবনে 2023-24 অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে বিএফআইইউ। এ সময় ইউনিটটির প্রধান জানান, অর্থ পাচার বন্ধে তারা তৎপর। মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের মাধ্যমে একটি স্থিতিশীল আর্থিক ব্যবস্থা এবং এটা প্রতিষ্ঠা করতে বিএফআইইউ অব্যাহত সফলতার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গভর্নর জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। ইন্টার মিনিস্টেরিয়াল কোঅপারেশন বাংলাদেশে একটা বিশাল চ্যালেঞ্জ। একটা প্রতিষ্ঠান অনেক তাড়াতাড়ি করতে পারে, কিন্তু যখনই 4-5টা প্রতিষ্ঠান হবে তখন এটা ব্যুরোক্রেটিক বেড়া জাল অনেক রকমের পড়ে যায়, যে কারণে আমরা কিছু আইনগত পরিবর্তনও করতে চাচ্ছি। কারণ এগুলো না করলে এই পরস্পরের প্রতি আঙ্গুলি নির্দেশনাই চলবে, কাজ হবে না। এ সময় তিনি আরও জানান, ব্যাংক একীভূত করতে সময় লাগবে, এই কাজ চলমান আছে। বলেন, ইসলামিক ব্যাংকগুলোকে আগে একীভূত করা হবে। আমরা এনপিএল কভার করতে না পারি, যতদিন পর্যন্ত না পারি, এটা যদি 3 বছর লাগে 3 বছর দিতে পারবে না তারা অ্যাক্টিভিটি। তাদের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট, নেগেটিভ থেকে পজিটিভ থেকে আমাদের টার্গেট লেভেলে নিতে হবে। সেটা 12.5 হোক, সেটা 15 হোক। গভর্নর আশ্বস্ত করে বলেন, যেসব ব্যাংক একীভূত হবে তা নিয়ে আমানতকারীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। ঈদুল আজহাকে কেন্দ্র করে জেলায় জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঝারি আকারের গরুর দাম ভালো পেলেও বড় গরুর তেমন ক্রেতা নেই বলে জানাচ্ছেন খামারিরা। ঈদুল আজহার অন্তত 10 দিন আগেই কোরবানির পশুতে ভরে উঠেছে নওগাঁর হাটগুলো। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে ভিড় করছেন ক্রেতারা। গত 2 দিন ঝড় বৃষ্টির কারণে হাটে ক্রেতার সমাগম কম ছিল, তবে মঙ্গলবার অনুকূল আবহাওয়ায় সকাল থেকেই জমজমাট নওগাঁর সতীহাট। কোরবানির জন্য এবার মাঝারি আকারের পশুর চাহিদা একটু বেশি। 100 কেজি ওজনের ষাঁড় গরু 75 থেকে 80 হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়। খামারিরা বলছেন, বড় গরুর ক্রেতা কম থাকায় বিক্রি নিয়ে হতাশায় আছেন তারা। আজকে হাটে প্রচুর গরু, কিন্তু কাস্টমার নাই। দুটায় 210 চাওছি,
আর দাম বলেছে 170। এদিকে গাইবান্ধায় কোরবানির পশু বিক্রির জন্য 25টি স্থায়ী সহ মোট 41টি হাটে কেনা বেচা হচ্ছে। এছাড়া 7টি অনলাইন হাটেরও ব্যবস্থা করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। অসুস্থ পশু বিক্রি বন্ধে হাটগুলোতে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল ক্যাম্প বসানো আছে। সাগাটার ভারতখালী হাটে অতিরিক্ত হাসিল নেয়ায় ইজারাদারকে 25,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কোরবানির পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত জেলাগুলোতে বাড়তি নজরদারি রাখছে বিজিবি। তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন স্থানীয়রাও। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে 53 জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। কুড়িগ্রাম সীমান্তে 14 জনকে পাঠাতে চাইলে বিজিবির বাধায় ব্যর্থ হয় বিএসএফ। সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত। পুশিন বন্ধে বাংলাদেশ বারবার তাগাদা দিলেও থেমে নেই ভারত। মঙ্গলবারও সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে 53 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুর মুজিবনগরের আনন্দবাস সীমান্তের কাটাতারের গেট খুলে 15 শিশুসহ 30 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। পরে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা জানান, বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা। বিএসএফ এর ওইখানে কথাবার্তা বলে ওদের 3-4 লোক নিয়ে পরে আমাদের পুলের নিচ দিয়ে গেট খুলে পার করে দিয়েছে। যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী বাধা দিলে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষীরা। স্থানীয়রা জানান, 9 পুরুষ ও 5 নারী ভারতে ফিরে যেতে চাইলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিএসএফ। বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছেন তারা। 14 জনের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে। তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমার স্টেট হইল আসাম। ফজর নামাজের আগে হিন্দে আমার লগে সাথী ভাই 14 জন মিলে হিন্দে পার করে দিচ্ছে। এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো 23 জনকে পুশিন করা হয়। তাদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। পুশিন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপি প্রস্তুত আছে। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। এ সময় ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানান উপদেষ্টা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিঁড়ে পড়ে 9 জন আহত হয়েছেন। তাদের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লিফট দুর্ঘটনার পর সামনে এলো ভবনটির দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ঝুঁকির চিত্র। মঙ্গলবার সকাল 9:45 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের 13 তলা থেকে লিফট ছিঁড়ে নিচতলায় পড়ে যায়। এতে একনাবিন অডিট ফার্মের 9 জন কর্মী এবং লিফটম্যান গুরুতর আহত হন। তাদের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 18 তলা ভবনের 15টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, 4টি লিফট দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। একাধিকবার জানালেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিভিন্ন অফিসের কর্মীদের। এই লিফট আসলে সবসময় এটা একটা প্রবলেমেটিক, সরকারি একটা সম্পদ, কিন্তু সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ এগুলোর অভাবে জিনিসগুলা মেনটেন্যান্স প্রপারলি না করার কারণে এই দুর্ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। লিফটগুলো বেশ খানিক পুরাতন, অনেক সময় হয়ে গিয়েছে, তো কিছুটা ঝুঁকি তো থেকেই যায়। বিডিবিএল কর্তৃপক্ষকে অনেকে জানানো হয়েছে, তো কিন্তু তারা কোনো পদক্ষেপ আসলে নেয়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিকল লিফটগুলো বন্ধ করে মেরামতের কাজ চলছে। তবে বিডিবিএল কর্তৃপক্ষ বলছে, লিফট সার্ভিস প্রোভাইডারের গাফিলতি এবং ওভারলোডের কারণেই দুর্ঘটনা ঘটেছে। 24 ঘন্টার মধ্যে আমরা 2টা লিফটকে যত ধরনের প্রবলেম আছে সবগুলো ওকে করে দিতে হবে। এক, দ্বিতীয় কথা হলো লিফটগুলো রিপ্লেস করতে হবে, এটা ওদের দাবি, আমরাও তার সাথে একমত পোষণ করেছি। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। 6 জুন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। খালিজ টাইমস জানিয়েছে, ইন্দোনেশিয়ায় জিলহজের চাঁদ দেখা গেছে। বিশ্বের বৃহৎ মুসলিম দেশটিতে
6 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া মালয়েশিয়ায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না গেলেও এই বছরের জিলকত মাসটি 30 দিন পূর্ণ করবে এবং 29 মে থেকে জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে আগামী 7 জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। মালয়েশিয়ার মতো ব্রুনাইয়েও চাঁদ দেখা যায়নি, তবে দেশটি 7 জুন ঈদ উদযাপন করবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে চলছে চাঁদ দেখার প্রস্তুতি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে, নতুন করে টিকিট কাটার আর সুযোগ নেই বলে জানিয়েছেন বাফুফে কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তবে যারা পেমেন্ট করেও টিকিট হাতে পাননি তাদের বিষয়টা বিবেচনা করা হবে। বিষয়টা এখন হয়ে গেছে আমাদের মৃত্যু অথবা একটা টিকিট। মানুষের যদি টিকিট না দিতে পারে তাহলে আসলে আর মুখ দেখানোর জায়গা পাবো না, মানে এটা এক প্রকার মানে নিজের ভিতরে নিজের মৃত্যু হয়ে যাবে। বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই ম্যাচ নিয়ে ঠিক এমনই আবেগী ভক্তরা। অনলাইনে শত চেষ্টা করেও লাভ হয়নি, বাধ্য হয়ে ফুটবল ফেডারেশনে এসে ধর্ণা। তাতে যে খুব একটা কাজ হবে সেই নিশ্চয়তা কই। গেল শনিবার অনলাইনে টিকিট ছাড়ার পর থেকেই বাধে বিপত্তি। বাফুফে বিবৃতি দিয়ে জানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকেটিং ওয়েবসাইট। এরপর 26 তারিখ রাতে আবারও টিকিট ছাড়া হয় একই প্ল্যাটফর্মে। যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। এখন আমরা যেটা করছি যে একটা ফরেনসিক অডিট করছি। অনলাইনে ছাড়ার পরপরই ওয়েবসাইট সাইবার হামলার শিকার হওয়ায় সম্ভাবনা আছে প্রতারক চক্রের কাছে টিকিট চলে যাওয়ার। এজন্য ম্যাচ ডেতে স্টেডিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বাফুফে। যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। তবে যারা নির্ধারিত ওয়েবসাইটে পেমেন্ট করেও টিকিট হাতে পাননি তাদের বিষয়টা বিবেচনা করা হবে বলে জানিয়েছে বাফুফে। বাকি আছে নাকি, যদি থাকে আমরা ওটাও ছেড়ে দিই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের রোড ম্যাপ না পেয়ে হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন নেতারা। রূপরেখা দিতে ভয় কেন, প্রশ্ন দলটির। মার্কা নয়, সেবকদের জনপ্রতিনিধি করার আহ্বান এনসিপি নেতাদের। সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার পরামর্শ, ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এবং ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস, মৃত্যুদণ্ডের রায় বাতিল। সংঘবদ্ধ অবিচারের অবসান, মন্তব্য আইনজীবীর, সন্তোষ প্রকাশ জামায়াতের। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।